আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। এদেশের কলম সেগমেন্টে আজকের নিবেদন অমূল্যচরণ সেনের লেখা রুদ্ধশ্বাস থ্রিলার শোণিত লেখা। ভারতীয় ইতিহাস বিষয়ক গবেষণামূলক লেখনীর এক উল্লেখযোগ্য নাম অমূল্যচরণ সেন। আজকের গল্পটি তার এক অবিস্মরণীয় সৃষ্টি। শুরু হচ্ছে শোণিত লেখা। আমার নাম শ্রী জগদীশচন্দ্র রায়। আমি মেডিকেল কলেজের 4র্থ বর্ষে পড়ছি। আশা করি আর 1 বছর পরে একজন নামকরা ডাক্তার হতে পারব। কলেজের সামনে আরপুলি লেনের একটা মেসে থাকি। সাধারণ মেসগুলো যেমন হয়, আমার মেসটাও তেমনই। তবে বাড়িটা 3 তলা। ভিতরে ঢুকলেই এমন একটা বাজে গন্ধ লাগে যেন গা গুলিয়ে ওঠে। কলেজের কাছেই বলে কোনোভাবে এই 4 বছর এখানে টিকে আছি। দোতলাটা তুলনামূলকভাবে একটু ভালো। 3 তলায় মাত্র 2টো ঘর, একটা আমার আর একটা খালি। আমার ঘরটা দক্ষিণমুখী, সেই কারণেই এটা আমি নিয়েছি। ঘর ভাড়া, খাওয়া দাওয়া আর অন্যান্য খরচ নিয়ে আমার মাসে প্রায় 20-22 টাকা লাগে। মেসে বেশিরভাগই ছাত্র, তবে 1-2জন নতুন চাকরিজীবীও আছেন। আমাদের মেসের সামনে একটা দোতলা বাড়ি আছে। সেখানে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে থাকেন। লোকটার চাল চলন একেবারে অদ্ভুত। কখন বাইরে যায়, কখন আসে, কোনো ঠিক নেই। একদিন দেখি ইহুদির বেশে বাড়িতে ঢুকছে, আবার আরেকদিন মুটের সাজে। কোনোদিন ফুল হাতে মহাত্মা সেজে আসে, তো কখনো পুরো শরীরে ধুলো মেখে জামা কাপড় ছেঁড়া, শরীর ঘা খাওয়া অবস্থায় হাজির। এসব দেখে তো আমি হতবাক। প্রায়ই দেখি সন্ধেবেলা সে বেরিয়ে যায়, আবার ভোরে বাড়ি ফেরে, যেন নিশাচর প্রাণী। তবে মাঝে মধ্যে দিনেও বেরিয়ে পড়ে। এসব দেখে লোকটার চরিত্র নিয়ে আমার মনে সন্দেহ জাগে। ভাবলাম বুঝি কোনো দাগী অপরাধী। শরীরের গঠন দেখেও মনে হয় সে বেশ শক্ত সমর্থ। ঠিক কী কাজ করে কিছুই ধরতে পারলাম না। তাই তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন সেটা জানার জন্য কৌতূহল বাড়ল। লোকটা প্রায়ই রাতে বাইরে থাকে, কখনো তো একেবারে বাইরে রাত কাটিয়েও ফেরে। আমার ঘরের জানালাটা রাস্তার দিকে, আর ওদের শোবার ঘরটাও দেখা যায় ওদিক থেকে। দেখি ওদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ সখ্যতা। লোকটার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে। আমি সুযোগ খুঁজতে লাগলাম। একদিন দেখলাম লোকটা বেরোচ্ছে। আমিও তখন মেস থেকে বেরিয়ে পড়লাম। জিজ্ঞাসা করলাম, নমস্কার মশাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু হাঁটতে বেরিয়েছি, আপনিও চলুন না আমার সঙ্গে। এটাই তো আমি চাইছিলাম। সেদিন ওর সঙ্গে একটু হাঁটাহাঁটি করে ফিরলাম। পরে একদিন কোনো দরকার না থাকলেও তার কাছ থেকে 5 টাকা ধার নিলাম। 2 দিন পর ফেরত দিয়ে এলাম। এরপর থেকে উনি মাঝে মধ্যে আমায় বাড়িতে নিমন্ত্রণ করতেন। এইভাবে ওর সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল। নাম জানলাম গিরিজানাথ মুখোপাধ্যায়। বয়স 35-এর মতো। কি কাজ করেন এখনো জানি না, তবে মানুষটা খুবই ভদ্র আর সহজ সরল। আগে যেসব সন্দেহ মনে ছিল সব প্রায় কেটে গেল। আমি গিরিজাবাবুর স্ত্রী মনোরমা দেবীকে খুড়ি বলে ডাকতাম। উনিও আমাকে ছেলের মতো ভালোবাসতেন। তবুও গিরিজাবাবু আসলে কি কাজ করেন সেটা আজও আমার অজানা। একদিন রাতের দিকে আমি নিজের ঘরে ঘুমোতে যাচ্ছি, হঠাৎ দরজায় টোকা পড়ল। তখন রাত প্রায় 1টা হবে।
এত রাতে দরজায় কেউ এভাবে কড়া নাড়ছে দেখে একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি আমি গিরিজা। আমি তাড়াতাড়ি দরজা খুলে যা দেখলাম তাতে শরীরটা শিউরে উঠল। দেখি গিরিজাবাবুর মাথা ফেটে গেছে আর রক্ত ঝরছে টপ টপ করে। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, এ কি, আপনার কি হয়েছে? চুপ করো, আস্তে কথা বলো। মাথায় হালকা লাঠির বাড়ি লেগেছে। এই, তুমি তো ডাক্তারি পড়েছো না? একটু ভালো করে ব্যান্ডেজ করে দাও তো। ভাবলাম লোকটা কি বলছে, এইটাকে যদি হালকা বলে তাহলে আমাদের হলে তো মরেই যেতাম। তাকে বললাম, বাহ, হালকা চোট যদি এটা হয় তাহলে গুরুতর কাকে বলে? এই চেয়ারে বসুন, আমি এখনই ঠিক করে দিচ্ছি। যাই হোক, চোটটা খুব মারাত্মক ছিল না। আমি দ্রুত ব্যান্ডেজ করে দিলাম। চলে যাওয়ার সময় গিরিজাবাবু বললেন, রাতের ব্যাপারটা চেপে রেখো, কাউকে যেন কিছু জানতে দিও না। কোনো রকমে পালিয়ে এসছি, আর একটু হলেই যাচ্ছিলাম। উনি চলে গেলেন। আমি আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, এই লোকটা আসলে কে? আমার তো মনে হয় সে নিশ্চিত কোনো গুন্ডা। বাইরে থেকে যতই ভদ্রভাব দেখাক না কেন, ভিতরে অন্য কিছু। যাই হোক, আজ বোধহয় ঠিকঠাক শিক্ষা পেয়েছে। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন থেকে আবার আগের মতোই গিরিজাবাবুর সঙ্গে ব্যবহার করতে লাগলাম। তবে মনে একটা সন্দেহ থেকেই গেল। জুন মাসে একদিন আমি গিরিজাবাবুর বাড়িতে বসে দাবা খেলছিলাম। তখন বিকেল প্রায় 6টা। খেলা জমে উঠেছে। এমন সময় এক গুন্ডা মতন দেখতে লোক এসে গিরিজাবাবুর হাতে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা পড়েই গিরিজাবাবু হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর লোকটার দিকে তাকিয়ে বললেন, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো আমি আসছি। বলা মাত্রই লোকটা যেন পাখির মতো উড়ে গেল। গিরিজাবাবু তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আজ এখানে শেষ করি, আমাকে এক্ষুনি যেতে হবে। এক তো গিরিজাবাবুর ওপর আগে থেকেই আমার প্রচণ্ড সন্দেহ ছিল, তার ওপর আবার একটা গুন্ডা মতো লোক এসে চিঠি দিয়ে গেল। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। এমন জমে ওঠা খেলাটা মাঝপথে ভেঙে যাওয়ায় খুব রাগ হলো। ব্যঙ্গ করে বললাম, চলুন, আমিও তাহলে সঙ্গে যাই। বেশ, কোনো অসুবিধা নেই, চলো তাড়াতাড়ি এসো। আমি একটা জামা গায়ে দিয়ে একটা চাদর নিয়ে বেরিয়ে পড়লাম। তিনিও সেদিন কেবল জামা আর চাদর পরেই বের হলেন। বাড়ি থেকে বেরিয়ে গিরিজাবাবু এমন দ্রুত হাঁটতে লাগলেন যে আমি প্রায় 20 হাত পিছিয়ে গেলাম। আমরা সোজা বউবাজারের দিকে এগিয়ে চললাম। আমি ঠিকমতো তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় উনি একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলেন। গাড়োয়ানকে বললেন, ভবানীপুর গজুবাবুর বাজার, দ্রুত চালাও। যদি তাড়াতাড়ি পৌঁছতে পারো তবে বকশিস পাবে। চলো। গাড়ি ছুটে চলল। আর আমি ভাবতে লাগলাম, ভবানীপুরে কি আছে, আর এত তাড়াহুড়োর কারণটাই বা কি? তার কুঁচকে থাকা কপাল আর শূন্য দৃষ্টিতে মনে হলো উনি কোনো গুরুতর ব্যাপার নিয়ে ভাবছেন। মাঝে মাঝে পকেট থেকে একটা বড় নস্যির কৌটো বের করে একটা ভালো টান দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে পৌঁছলো যোগুবাবুর বাজারের কাছে। গাড়ি থেকে নেমে দেখি রাস্তা ভর্তি মানুষ। একরকম ঠেলাঠেলি করে ভিতরের দিকে যাচ্ছি। সেখানে কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছিল। আমরা সামনে এগোতেই একজন সাদা চামড়ার কনস্টেবল আমাদের ধাক্কা দিতে উদ্যত হলো। তখনই গিরিজাবাবু একটা সংকেত চিহ্ন দেখালেন। সাদা চামড়ার লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর নিজেই ভিড় ঠেলে আমাদের ভিতরে নিয়ে যেতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম গিরিজাবাবু একজন গোয়েন্দা। আমরা গিয়ে দাঁড়ালাম একটা 3তলা বাড়ির সামনে। দরজার কাছে বসে একজন বৃদ্ধ ভৃত্য কাঁদছিল। খুনটা কোথায় হয়েছে? আগে 3তলায়। 3তলায় কথাটা শোনা মাত্র গিরিজাবাবু দৌড়ে উঠলেন। আমিও তার পেছনে ছুটে গেলাম।
3 তলায় উঠে দেখি একটা ঘরের দরজার বাইরে একটা টেবিলের পাশে ম্যাজিস্ট্রেট আর পুলিশ ইন্সপেক্টর বসে ব্যস্তভাবে রিপোর্ট লিখছেন। আশেপাশে কয়েকজন সাদা কালো কনস্টেবল দাঁড়িয়েছিল। আমি একটু এগিয়ে ঘরের ভেতর তাকালাম। যা দেখলাম তাতে মাথা ঘুরে গেল। ঘরের মাঝখানে একজন বৃদ্ধ লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মনে হচ্ছিল ঘরের ভেতর রক্তের ঢেউ উঠেছে। ওদিকে পুলিশের বড়বাবু গিরিজাবাবুকে বললেন, গিরিজাবাবু, আপনাকে না ডেকে পাঠিয়ে বিরক্ত করলাম, তবে আপনার বুদ্ধি চালাকির এবার দরকার হবে না। আমরা খুনির নাম জেনে গেছি, তাকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। সে এখনই এখানে আসবে। আপনারা কিভাবে জানতে পারলেন? যখন খুনি পালিয়ে যাচ্ছিল তখন সে ভেবেছিল হয়তো লোকটা মারা গেছে, কিন্তু তখনও লোকটি পুরোপুরি মারা যায়নি। মৃত্যুর আগে অনেক কষ্ট করে সে রক্ত দিয়ে খুনির নাম লিখে গেছে। আসুন, আপনি নিজেই ভালো করে দেখে নিন। গিরিজাবাবু ঘরের ভিতরে গিয়ে দেখলেন সেখানে রক্ত দিয়ে অস্পষ্টভাবে লেখা আছে, রাম গো। রা-ম-গ, এই অক্ষরগুলো আসলে রামগোপাল নামের শুরু। এই রামগোপালই হলেন নিহত যোগেন্দ্রনাথ সিংহের ভাইপো। এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। সে এখন নাও হতে পারেন, কিন্তু আমি নিশ্চিত খুনি তার দোষ অস্বীকার করতে পারবেন না। রা-ম-গ, এই 3টি অক্ষর তার বিরুদ্ধে খুব শক্ত প্রমাণ। এই কাজ রামগোপাল ছাড়া আর কেউ করতে পারে তা আমার মনে হয় না, কারণ তিনি হলেন যোগেনবাবুর বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, গতকাল রাত 9টার পর রামগোপাল তার কাকার সঙ্গে দেখা করতে এসেছিল এবং অনেক রাত পর্যন্ত এখানে ছিল। এখন সব একেবারে জলের মতো পরিষ্কার। এই রামগোপালটা নিরেট একটা গাধা। বড়ই জটিল সমস্যা, বুঝলেন? দেখা যাক কি হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই পুলিশ অফিসার গিরিজাবাবুকে বারান্দার দিকে নিয়ে গেলেন। গিরিজাবাবু তখনও পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। আমি সুযোগ বুঝে এই ভয়ঙ্কর ঘটনাটা মন দিয়ে দেখতে লাগলাম। ঘরের ভেতরের জিনিসপত্র সব ঠিক যেমন ছিল তেমনই আছে, একটাও নড়েনি। সবকিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে একটি খাট রয়েছে, তাতে কেউ ঘুমায়নি বলে মনে হচ্ছে। হয়তো শোয়ার আগেই বৃদ্ধ চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছেন মেঝেতেই। ঘরের আসবাব, আলমারি, দেরাজ সবই পালিশ করা, একেবারে ঝকঝকে, কোথাও একটুও ধুলো নেই। টেবিলের উপর একটা বাতিদান ছিল, তবে তাতে এখন আর বাতি নেই, সবটা পুড়ে গেছে। ঘরের সব জিনিস দেখে এবার আমি মৃতদেহটা ভালো করে পরীক্ষা করতে শুরু করলাম। দেহটি এক বৃদ্ধ ভদ্রলোকের, বয়স আনুমানিক 70-75 হবে। তিনি খাটো হলেও দেহটা বেশ গাঁট্টা গোট্টা, অতটা জীর্ণ হননি। অকালে মারা না গেলে হয়তো আরো অনেক বছর বাঁচতেন। মাথায় কোঁকড়ানো চুল, সাদা কালো মেশানো, বড় সড়ো দাড়ি যা বুক পর্যন্ত নেমে গেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, লোকটার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, বরং মনে হচ্ছে যেন হাসছে। এমন মুখ দেখে মনে হলো তিনি যেন কিছু বলার চেষ্টা করছিলেন। দেখে বুঝলাম আঘাত পেয়েই তিনি মারা গেছেন। আঘাতের পরই মৃত্যু না হলে তো তিনি রাম গো এই অক্ষরগুলো কিভাবে লিখলেন? এই প্রশ্নটা তখনই আমার মাথায় ঘুরতে লাগলো। আমি তখন কৌতূহল সামলাতে না পেরে তাড়াতাড়ি মৃতদেহের ডান হাতটা ভালো করে দেখলাম। ডান হাত একেবারে পরিষ্কার, রক্তের কোনো চিহ্নই নেই। কিন্তু বাঁ হাতের কথা আলাদা, বাঁ হাতের তর্জনী রক্তে রাঙানো। কি আশ্চর্য! তবে কি লোকটি বাঁ হাত দিয়ে লিখেছে? এটা কি আদৌ সম্ভব? না, আমার মনে হয় না এটা সম্ভব। এই সব ভাবতে ভাবতেই আমার মাথা চক্কর দিতে লাগলো, চোখ কপালে উঠল, গা শিরশির করতে লাগলো। আর হঠাৎ উত্তেজনায় আমি জোরে চিৎকার করে উঠলাম, সবাই তাড়াতাড়ি এদিকে আসুন! আমার চিৎকার শুনে গিরিজাবাবু, পুলিশ অফিসার ও আরো অনেকে দৌড়ে এসে আমার সামনে হাজির হলেন। সবাই প্রায় একসঙ্গে জিজ্ঞেস করলেন, কি হলো? আমি তখন এতটাই উত্তেজিত ছিলাম যে মুখে কোনো কথা ফুটল না।
অনেক কষ্টে আমি গিরিজাবাবুকে মৃত ব্যক্তির বা বাঁ হাতের তর্জনী দেখিয়ে বললাম, এই দেখুন। গিরিজাবাবু সঙ্গে সঙ্গেই মৃতদেহের পাশে বসে পড়লেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে বাঁ হাতের আঙুলটা দেখে বললেন, ইন্সপেক্টর সাহেব, এই লেখাগুলো কখনোই মৃত ব্যক্তি নিজে লেখেননি। দেখুন, এই আঙুলটা শুধু রক্তে ভেজা। ইস, মনে হয় আমি আগে ঠিক করে খেয়াল করিনি। এখন এইটা একেবারে পরিষ্কার যে এই লেখাগুলো খুনি নিজে লেখেনি, বরং মৃতের আঙুল দিয়ে লেখানো হয়েছে। আর এটা শুধু পুলিশের চোখে তুলে দেওয়ার জন্য নয়, কোনো নিরীহ মানুষকে ফাঁসানোর জন্য হতে পারে। খুনি খুব চতুর। আপনার কি মনে হয়? এটা তো বেশ জটিল ব্যাপার। আমরা তো মৃতের মুখ দেখে ভুলেই গিয়েছিলাম। গিরিজাবাবু, আপনাকেই এখন এই রহস্যের জট খুলতে হবে। খুনিকে খুঁজে বার করুন। ম্যাজিস্ট্রেট চুপ করতেই এক কনস্টেবল এসে পুলিশ অফিসারকে সেলাম দিয়ে জানালো, আপনার আদেশ মতো রামগোপালকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেও দোষ স্বীকার করেছে। এই কথা শুনে আমি পুরো হতবাক। ভাবলাম, এ কি হলো? আমরা যেখানে রামগোপালকে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছি, সেখানে সে কিনা নিজেই নিজের দোষ স্বীকার করে বসেছে। দেখলাম গিরিজাবাবুর মুখেও বিস্ময়ের ছাপ। চোখ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি বারবার নস্যি নিলেন আর বারান্দা জুড়ে ঘোরাঘুরি করতে লাগলেন। এই সময় দারোগা মধুসূদন বর্মন সেখানে এসে পৌঁছলেন। তাকে দেখেই গিরিজাবাবু জিজ্ঞাসা করলেন, রামগোপাল কি তোমার সামনেই নিজের দোষ স্বীকার করেছে? আজ্ঞে হ্যাঁ, এই যে দেখুন, আমার ডায়েরিতে সব কথাই লিখে রেখেছি। বর্মন, তুমি এত তাড়াতাড়ি কাজটা কিভাবে শেষ করলে? আর রামগোপালকে কোথায় গ্রেপ্তার করলে? আপনার নির্দেশ মতো আমরা একটা গাড়ি নিয়ে সোজা শ্যামবাজারে রামগোপাল বাবুর বাড়িতে যাই। ওকে বৈঠকখানায় পাইনি, মনে হয় তখন খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। যাই হোক, দেরি না করে আমি রামগোপাল বাবুর নাম ধরে ডাকলাম, রামগোপাল বাবু, রামগোপাল বাবু, বাড়িতে আছেন? ডাকা মাত্রই তিনি ও তার স্ত্রী নিচে নেমে আসলেন। আমাদের দেখে রামগোপাল বাবু বললেন, কি চাই তোমাদের? রামগোপাল বাবু, আমি মহারানীর নামে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইসব ফালতু কথা বাদ দাও, আসল কথাগুলো বলো। আমি জীবনে অনেক লোককে গ্রেপ্তার করেছি, কিন্তু রামগোপাল বাবু যেভাবে এই খবর শুনে ভেঙে পড়লেন, এমন এর আগে কখনো দেখিনি। তিনি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটু সময় নিয়ে আমাকে লক্ষ্য করে বললেন, আপনি হয় আমার সঙ্গে মজা করছেন, নয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হয়নি। তাহলে আপনি আমাকে গ্রেফতার করছেন কেন? আরে কি, আপনি বাচ্চাদের মতো আচরণ করছেন কেন? আপনার কাকার ব্যাপারে কিছুই জানেন না এটা আপনি বলবেন? এখন কি লুকিয়ে লাভ আছে? যোগেন্দ্রনাথ সিংহের নিজের হাতের লেখা কিছু কথা, যা আপনার বিরুদ্ধে পরিষ্কার প্রমাণ। এই কথা শুনেই রামগোপাল বাবু যেন জ্ঞান হারিয়ে ফেললেন। আমরা তাকে ধরে বৈঠকখানার একটা চেয়ারে বসালাম। কিছুক্ষণ পর তিনি একটু শান্ত হলে আমি বললাম, এখন আমার একটা পরামর্শ শুনুন। আপনি যদি সত্যিই দোষী হন, তাহলে সেটা স্বীকার করুন। হ্যাঁ, আমি দোষী। এরপর আমার ইশারায় পাহারাদার রামদিন এগিয়ে এসে বলল, রামগোপাল বাবু, তাহলে আমাদের সঙ্গে একবার চলুন। চলো যাই। আমরা ভাবলাম কাজ এখানেই শেষ, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। আমি এতক্ষণ রামগোপাল বাবু স্ত্রীর দিকে খেয়ালই করিনি। এখন দেখি তিনি এক চেয়ারে আধশোয়া হয়ে পড়ে আছেন। দেখে মনে হলো তিনি জ্ঞান হারিয়েছেন। যাই হোক, আমরা তেমন কিছু না ভেবে রামগোপাল বাবুকে গাড়িতে তুলতে এগিয়ে গেলাম। রামগোপালও আমাদের সঙ্গে ধীরে ধীরে হাঁটছিলেন। এই সময় হঠাৎ তার স্ত্রী জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে উঠলেন, না না, তুমি যেতে পারবে না। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই তোমাকে যেতে দেব না।
এখন এসব বলে কোনো লাভ হবে না। আমরা আইন ভেঙে আসামিকে ছেড়ে দিতে পারি না। উনি দোষী না নির্দোষ সেটা ঠিক করবে বিচার। আপাতত আপনি ভেতরে গিয়ে শান্ত হন আর ভালো উকিলের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এই কথা বলে আমি আবার রামদিনকে ইশারা করলাম। আমার নির্দেশ মতো রামগোপাল বাবুকে গাড়িতে তোলা হলো। গাড়িতে আমরা রামগোপাল বাবুর সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি একটাও কথা বললেন না। শুধু শূন্য দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইলেন। যখন আমরা তাকে নিয়ে হাজতে পৌঁছলাম তখন তিনি হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠলেন, হায় জগদীশ্বর, এ আমি কি করলাম, এ আমি কি করলাম? রামগোপাল বাবু, আপনি দোষ স্বীকার করুন। আমাকে আমাকে একা থাকতে দিন প্লিজ, আমাকে একা থাকতে দিন। আমি আশঙ্কা করছিলাম তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন, তাই খুঁজে দেখলাম তার আশেপাশে কোনো ধারালো জিনিস আছে কিনা। তারপর পাহারাদারকে ডেকে বলে দিলাম যেন সতর্ক নজর রাখে। এরপর আমি আপনাদের এখানে চলে আসি। দারোগার মুখ থেকে এইসব কথা শুনে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম। তবে পুলিশ সাহেব মধুসূদনের কাজের খুব প্রশংসা করলেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই গিরিজাবাবু যেন আমার মুখের কথাগুলো কেড়ে নিয়ে বললেন, বেশ, স্বীকার করলাম যে সবকিছুই ঠিক আছে, কিন্তু যদি আমি রামগোপালকেই প্রকৃত হত্যাকারী ধরি তাহলে তো মানতে হয় যে মৃত ব্যক্তি নিজেই তার নাম লিখেছেন। এটা কি সম্ভব, বিশ্বাসযোগ্য? যখন অপরাধী নিজেই সব দোষ স্বীকার করেছে তখন এ নিয়ে মাথা ঘামানোর দরকার কি? কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ সাহেবের কথায় রাজি হলেন না, বরং গিরিজাবাবুর কথাগুলো তাকে সন্দেহে ফেলল। তিনি বললেন, আমি এখনই হাজতে গিয়ে রামগোপালের সঙ্গে দেখা করে তার জবানবন্দি নিয়ে আসব। তারপর তিনি পুলিশ সাহেবকে বাকি কাজ শেষ করতে বললেন। ডাক্তারদের রিপোর্ট সংগ্রহের দায়িত্বও দিলেন আর নিজে কেরানিকে নিয়ে চলে গেলেন। এদিকে পুলিশ সাহেবের দুপুরের খাবারের সময় প্রায় হয়ে এসেছে। তিনি দ্রুত হাতে বাড়ির সব মূল্যবান জিনিসপত্রের তালিকা তৈরি করতে লাগলেন। গিরিজাবাবু ও আমি একটু দূরে গিয়ে চুপচাপ ভাবছিলাম। গিরিজাবাবু বললেন, তাহলে কি ধরে নেওয়া যায় যে মৃত ব্যক্তি নিজেই ওই নাম লিখেছেন? না, সেটা একেবারেই অসম্ভব। বাম হাতে কেউ এমন স্পষ্ট লিখতে পারে না, আর উনি তো আঘাত পেয়েই সঙ্গে সঙ্গে মারা গেছেন। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই কি লোকটা মারা গিয়েছিল? তার আহত স্থান দেখে যতটুকু বুঝতে পারি, মনে হয় আহত হতেই তিনি মৃত্যু মুখে পতিত হয়েছেন। যাই হোক, সরকারি ডাক্তাররাও এখন আসবেন। তাদের রিপোর্ট দেখলেই আমার কথার সত্যতা বোঝা যাবে। এ নিয়ে এখন কোনো তর্কের দরকার নেই। আমি তো একজন সাধারণ ছাত্র, ডাক্তাররা আমার থেকে অনেক বেশি জ্ঞানী। এতে অবশ্য কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, আমাকে সেটা উদ্ঘাটন করতেই হবে। আমি আবার নতুন করে তথ্য সংগ্রহ করব। প্রথমে এই দরজার পাহারাদারকে জিজ্ঞাসা করা যাক। এই বলে তিনি দ্রুত সিঁড়ির রেলিংয়ের কাছে গিয়ে জোরে ডাক দিলেন, দারোয়ান, দারোয়ান, একবার ওপরে এসো। পাহারাদারকে ডাক দিয়ে গিরিজাবাবু আবার মনোযোগ দিয়ে ঘরটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে লাগলেন। তিনি সিঁড়ির দরজাটি দেখলেন। দরজার তালাটি ভাঙা বা বিকৃত নয়, আর অন্য কোনো চাবি দিয়েও খোলা সম্ভব নয়। তাই মনে হলো হত্যাকারী অন্য কোনো চাবি দিয়ে তালা খুলতে পারেনি। গিরিজাবাবু যখন অনুসন্ধান করছিলেন তখন আমি একবার ঘরে ঢুকে নীল রঙের গালার শিলমোহর দেওয়া একটা ছিপি তুলে নিলাম। কেন তুলে নিলাম সেটা বলতে পারি না। যখন ছিপিটা হাতে নিলাম, ভালো করে দেখলাম ছিপিটির এক পাশে একটা ছিদ্র ছিল, যা কর্ক স্ক্রু দিয়ে বোতল খুললে যেরকম হয় ঠিক সেরকম। আর অন্য পাশে, অর্থাৎ বোতলের ভেতরে যে দিক থাকে, সেখানে মদের দাগ লেগে লাল হয়ে গেছে। মনে হলো কোনো তীক্ষ্ণ ছুরি দিয়ে সেখানে ছিদ্র করা হয়েছে। আমি ভাবলাম
এই জিনিসটি গিরিজাবাবুর কাজে লাগতে পারে, তাই তাকে দেখালাম। তিনি ছিপিটা দেখে খুশি হয়ে বললেন, এখন এই খুনের বিষয়টা কিছু জানা যাবে। যে ব্যক্তি হত্যা করেছে নিশ্চয়ই এই ছিপিটা এখানে ফেলে গেছে, পাছে সেই খুনির গায়ে খোঁচা লাগে অথবা ছুরির মুখটা ভেঙে যায়। এই জন্য সে ছুরির আগাটা এই ছিপিটায় ঠুকিয়ে কেটে নিয়েছে। যাই হোক, এই ছিপিটা দিয়ে আমি নিশ্চিতভাবে আসল দোষীকে বের করব। আমরা এই কথা বলছিলাম, তখন আমাদের পেছন থেকে এক দীর্ঘশ্বাস শুনলাম। ফিরে তাকিয়ে দেখলাম বৃদ্ধ পাহারাদার আমাদের কাছে এসেছে। বলুন, আপনারা আমার কাছে কি চান? এখানে বসো। বৃদ্ধ পাহারাদার তার কথা মতো সেখানে বসে পড়ল। গিরিজাবাবু গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন, যেন বৃদ্ধের অন্তরের কথা পড়ছেন। তারপর বললেন, আমি তোমাকে কটা প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দেবে। আচ্ছা, তোমার মনিব সম্পর্কে তুমি কি কি জানো একটু সংক্ষেপে বলো তো। আমার মনিবের নাম যোগেন্দ্রনাথ সিংহ। তিনি তার কাজকর্ম যে সিংহ নামে চালাতেন। প্রায় 8 বছর ধরে তিনি এই বাড়িতে থাকছেন। এর আগে তিনি চৌরঙ্গিতে থাকতেন। চৌরঙ্গির সেই বাড়িতেই তার দোকান ছিল। তিনি পরচুলির কাজ করতেন এবং খুব ভালোভাবে চুল কেটে দিতেন। বলা চলে এই ব্যবসায় তিনি ধনী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তার ভাই ও ভাতিজাদের কাছ থেকে শুনেছি তার হাতে নগদ টাকা ছিল 1.5 লক্ষ টাকা। এছাড়া বাড়িঘর সহ অনেক জমি জমা তার নামে। আমার মনিব খুবই সাদাসিধে মানুষ ছিলেন। একমাত্র ভুল ছিল তিনি একটু মাথাবাজ ছিলেন। অহংকার একেবারেই ছিল না তার মধ্যে। তিনি অন্যদের সঙ্গে ভালো মিশতেন। গল্প বলার দক্ষতা তার এতটাই ছিল যে তিনি যখন গল্প শুরু করতেন আর কেউ তার কাছ থেকে সরে যেতে পারত না। তার চলাফেরা সাধারণ মানুষের মতোই ছিল। জীবনযাপন করতেন সচ্ছলভাবে, কিন্তু অপচয় করতেন না। আর কিছু বিশেষ খবর দিতে পারো? হ্যাঁ, অবশ্যই। আমি এক এক করে সব বলবো। আমার মনিব ছিলেন খুব শৌখিন লোক। একটু অপরিষ্কার বা ধুলো তিনি সহ্য করতে পারতেন না। যেখানে সামান্য ময়লা থাকতো তিনি নিজে হাত দিয়ে পরিষ্কার করতেন। সকাল 10টার দিকে তিনি কিছু বিস্কুট, কিছু চা আর 2টো ডিম খেতেন। এটি ছিল তার প্রাতঃরাশ। নতুন নতুন পোশাক পরার ব্যাপারে তার মতো লোক আমি দেখিনি। সুন্দর পোশাক না হলে তিনি সেটি পরতেন না। চলাফেরা ছিল একটু সাহেবি কায়দায়। দুপুরের খাবার বাড়িতে না খেয়ে হোটেলে করতেন। প্রায় রাত 11টায় বাড়ি আসতেন। তবে তার কিছু চরিত্রগত ত্রুটিও ছিল। তাহলে তার সঙ্গে অনেকেই দেখা করতে আসতো, তাই না? খুব কমই। তার ভাইপো রামগোপাল বাবু মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতেন। প্রতি রবিবার তারা দুজনে একসঙ্গে উইলসন হোটেলে দুপুরের খাবার খেতেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আমি কখনো তাদের মধ্যে ওই ঝগড়া বা তর্ক দেখিনি। আর যদি কোনো ঝগড়া হতো তা শুধুমাত্র মৃণালিনী নামে এক মহিলার সঙ্গে। আচ্ছা, এই মৃণালিনীটা কে? মৃণালিনী রামগোপাল বাবুর স্ত্রী। তিনি খুব সুন্দরী ছিলেন, কিন্তু কেন জানি না মৃণালিনী ছিল তার চোখের কাঁটা। রামগোপাল বাবু মৃণালিনীকে খুব ভালোবাসতেন। তাই আমার মনিব মনে মনে বিরক্ত থাকতেন। তিনি সব সময় সন্দেহ করতেন
মৃণালিনী আসলে রামগোপাল বাবুকে ভালোবাসে না। তার ভালোবাসা শুধু কথার জন্য, অন্তর থেকে নয়। আর মৃণালিনীর চরিত্র নিয়েও তিনি কিছুটা সন্দেহ করতেন। গত বছর আমার মনিবের মৃণালিনীর সঙ্গে ঝগড়া হয়েছিল, কারণ রামগোপাল বাবুর স্ত্রী আমার মনিবকে বলেছিল তারা চৌরঙ্গিতে একটি জহরের দোকান খুলতে চান। এই জন্য মৃণালিনী তার কাছ থেকে 10,000 টাকা চেয়েছিলেন, কিন্তু আমার মনিব সহজে কাউকে টাকা দিতেন না। তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে 1 পয়সাও দেব না। আমি মরলে তোমরা আমার টাকা দিয়ে যা ইচ্ছা করো। আমি ভেবেছিলাম গিরিজাবাবু এই সূত্র ধরে আরও কিছু জানতে চাইবেন, কিন্তু তিনি এইসব অপ্রয়োজনীয় কথায় বেশ একটা মনোযোগ দেননি, বরং সরাসরি বৃদ্ধ দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, ঠিক কখন আর কিভাবে তোমরা খুনের খবরটা পেলে? অন্য দিনের মতো 10টার সময় আমি চা আর বিস্কুট নিয়ে তার ঘর খুললাম। দেখলাম সর্বনাশ হয়ে গেছে। দেখছি তোমার মনটা খুবই নরম। আমার বেশি সময় নেই, একটু থেমে শান্ত মনে আমার প্রশ্নের সঠিক উত্তরটা দাও। যখন তুমি দেখলে তোমার মনিবের ওই অবস্থা, তখন তুমি কি করেছিলে? আমি চিৎকার করে সবাইকে ডাকলাম, এটা ওরাই করেছে, বদমায়েশ গোয়ার ভাইপো এই কাজ করেছে। আচ্ছা, তুমি কিভাবে জানলে যে খুনটা রামগোপাল করেছিল? ও ছাড়া আর কেউ করতে পারে না। সন্ধ্যার সময় সে আমার মনিবের সঙ্গে দেখা করতে এসেছিল। যখন চলে গেল তখন রাত 11টা। ও যখন চলে গেল আমার সঙ্গে দেখা না করে গেল। আমি নিশ্চিত বলতে পারি সে চলে যাওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত খুনের খবর পাইনি, কেউ আমার মনিবের সঙ্গে দেখা করতে আসেনি। তুমি কি নিশ্চিত যে সে রামগোপাল? না, অন্ধকারে ওর মুখ ঠিক দেখিনি। সে দ্রুত বেরিয়ে গিয়েছিল, আর তখন আলো কম ছিল। আচ্ছা, তুমি ওর মুখ ভালো করে দেখতে না পেলে কি করে বুঝলে যে ওই রামগোপাল? রামগোপালকে না দেখলেও আমি ওর কুকুরটাকে দেখেছি। আচ্ছা, রামগোপালের কুকুরটা কেমন? কালো বিলাতি কুকুর, যার নাম ছিল বাঘা। কুকুরটা রামগোপালের সঙ্গেই থাকতো, প্রায় তার সঙ্গে আসতো। রামগোপাল ছাড়া অন্য কারোর সঙ্গে যেত না। কুকুরটার মাথায় সাদা দাগও ছিল। এরপর গিরিজাবাবু দারোয়ানকে বিদায় দিলেন। মনে হচ্ছে রামগোপালই খুনির মধ্যে একজন। আমরা তখন কথাবার্তা বলছিলাম, তখনই সরকারি ডাক্তাররা এলেন। তাদের মতে মৃত ব্যক্তি আঘাত পেয়েই মারা গেছেন, সুতরাং তিনি রাম গো এই শব্দগুলো লেখবার সময় পর্যন্ত বাঁচতে পারেননি। ডাক্তারদের মতামত আমার সঙ্গে মিলে গিয়েছে, তাই আমি খুশি হলাম। পুলিশ সাহেব এখনো সিগারেট ছাড়েননি। বললেন, খুনি যখন নিজেই সব স্বীকার করে নিয়েছে, তখন আমাদের চিন্তার তো কিছু নেই। চলো জগদীশ, একবার থানায় যাওয়া দরকার। আমরা যখন যোগেন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে বের হলাম তখন রাত হয়ে গিয়েছিল। আমরা তখনও কিছু খাইনি। এই রহস্যময় ঘটনার জেরে আমরা এতটাই বিভ্রান্ত এবং হতবিহ্বল হয়ে পড়েছিলাম যে ক্ষুধা তৃষ্ণা প্রায় ভুলে গিয়েছিলাম। যাই হোক, সময় নষ্ট না করে একটা গাড়ি ভাড়া করলাম এবং থানার দিকে রওনা হলাম। গিরিজাবাবু গাড়িতে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। কিছুক্ষণ পরে তিনি সেই নীল শিলমোহরযুক্ত ছিপিটি পকেট থেকে বের করে দেখতে শুরু করলেন। এই ছিপিটার সাহায্যে আমি প্রকৃত দোষীকে বের করে আনব। আমি বুঝতে পারিনি গিরিজাবাবু এই ছোট ছিপিটির মাধ্যমে কিভাবে এত দূর এগোবেন।
অল্প সময়ের মধ্যেই আমাদের গাড়ি থানার সামনে থামল। সাহেব নিচে ছিলেন না। চাপরাশি বলল, সাহেব এখনই উপরে গিয়েছেন। আমরা সঙ্গে চাপরাশিকে নিয়ে উপরে উঠলাম এবং সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। সাহেব গিরিজাবাবুকে দেখে বললেন, গিরিজাবাবু, আপনারই আমি অপেক্ষা করছিলাম, কারণ আরেকজন খুনি গ্রেপ্তার হয়ে হাজতে আটক আছেন। এই শুভ মুহূর্তে আরেকটি মহেন্দ্রযোগ না হলে আপনারা এখানে আসতেই পারতেন না। কারাগার প্রধানের মৃদু ও বিদ্রুপপূর্ণ কথাগুলো শুনে তারপর সবাই মিলে বন্দি রামগোপালের সেলের দিকে এগোতে শুরু করলেন। ম্যাজিস্ট্রেট সাহেব কি এখানে এসেছিলেন? হ্যাঁ, মনে হয় আধা ঘন্টারও বেশি সময় হয়নি তিনি এখান থেকে গেছেন। যাওয়ার সময় আমি শুনেছিলাম লোকটি খুবই সৎ, নিজের অপরাধ অস্বীকার করতে একেবারেই চেষ্টা করেনি। কথা বলতে বলতে আমরা রামগোপালের সেলের সামনে পৌঁছালাম। সবাই একটু সরো, একটু দূরে গিয়ে দাঁড়াও আর চুপচাপ থাকবে। শুনবে আমার সঙ্গে কথা বলতে গিয়ে একটা গোপন রহস্য বেরিয়ে আসবে। কারাগারের প্রধান পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। গিরিজাবাবু একা সেলের ভিতরে ঢুকে গেলেন। আমরা দূর থেকে জানালা দিয়ে দেখতে লাগলাম। দেখলাম রামগোপাল হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে আছে, তাই তার মুখ দেখতে পেলাম না। হঠাৎ গিরিজাবাবুর পদধ্বনিতে সে চমকে উঠে মুখ ঘুরিয়ে নিল। আমরা তখন তার মুখ ভালো করে দেখতে পেলাম। দেখলাম তার চোখ শূন্য, মন উদাসীন, যেন পাগল বা নিজেকে ঘৃণায় ভাসিয়ে রেখেছে। কিছুক্ষণ পর গিরিজাবাবু হেসে বললেন, রামগোপাল বাবু, এরকম কষ্ট পাচ্ছেন কেন? কিন্তু রামগোপাল কোনো উত্তর দিল না। এই অবস্থা খুবই বিপজ্জনক, কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য যতটুকু পারতাম চেষ্টা করতাম। আমি তো নির্দোষ নই। আচ্ছা, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আমি নিজেই খুন করেছি। কতবার বলবো তোমাদের? একজন আমার স্বীকারোক্তি লিখে নিয়ে গেছে, আর এখন তোমরা আমাকে বিরক্ত করছো। আমার ভাগ্যে যা আছে তা ঘটবেই। খুন করলে ফাঁসি হয় আমি জানি, তাই আমি একটু ভয় পাই না। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে মৃত্যুর থেকেও কঠিন। লোকেরা কি সত্যিই ফাঁসি পায়? হ্যাঁ, যদি প্রমাণ পাওয়া যায় যে সে অপরাধী এবং বিচারেও সে হত্যাকারী বলে প্রমাণিত হয়, তবে তার ফাঁসি হয়। আপনার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া গেছে কি যেটা আপনাকে ফাঁসিতে ঝুলাবে? আচ্ছা, এখন আমার দুটো প্রশ্নের উত্তর দেবেন। আপনি কি সত্যিই আপনার কাকাকে ঘৃণা করেন? না, কখনোই না। তবে আপনি তাকে মারলেন কেন? তার সম্পত্তি পাওয়ার জন্য। এখন আমার ব্যবসা চরম সংকটের মুখে, আর কাকা খুবই ধনী, কিন্তু জীবিত অবস্থায় তার কাছ থেকে একটা পয়সাও নেওয়া অসম্ভব ছিল। যদি খতিয়ে দেখেন তাহলে দেখবেন আমার ব্যবসার অবস্থা কতটা শোচনীয়। যাই হোক, আপনি হয়তো ভেবেছিলেন আপনাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, আমি তাই আশা করেছিলাম। আপনি যে বন্দুক দিয়ে খুন করেছিলেন সেটা কোথা থেকে এনেছিলেন? আমি আশ্চর্য হয়ে রামগোপালের দিকে তাকালাম, কিন্তু অবাক ব্যাপার হলো তার মুখে কোনো বিস্ময়ের ছোঁয়া পর্যন্ত ছিল না। সেটা অনেকদিন আগে থেকেই আমার কাছে ছিল। বেশ, আপনি খুন করার পর বন্দুকটা কি করলেন? গঙ্গায় ফেলে দিয়েছি। তাহলে বন্দুকটার সন্ধান পাওয়া প্রায় অসম্ভব। এই কথোপকথনে গিরিজাবাবুর মুখে এক আশ্চর্য গম্ভীর ভাব নেমে এলো। তিনি আবার বললেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। আমরা ঠিক বুঝতে পারছি না, বুঝলেন? খুনের সময় আপনি কি আপনার কুকুরটাকে সঙ্গে এনেছিলেন, নাকি সে নিজে থেকেই আপনার পিছনে গিয়েছিল? আমার কুকুর? আগে হ্যাঁ, আপনার সেই কুকুর। দারোয়ান তো তাকে চিনে গেছে।
রামগোপাল মুখ বেঁকিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ নিজেকে সামলালো। তারপর বলল, আমাকে আর কষ্ট দেবেন না, আমি আর কোনো প্রশ্নের উত্তর দেব না। গিরিজাবাবু তাকে আর বেশি বিরক্ত করলেন না। সাহেব ও আমি ঘরের বাইরে সার্সির ধারে দাঁড়িয়ে সব কথাই শুনছিলাম। গিরিজাবাবু জেলখানা থেকে বেরিয়ে আসতেই আমি তার কাছে গেলাম। কয়েকটা কথা বলার পর আমরা সাহেবের কাছ থেকে বিদায় নিলাম। আমাদের গাড়ি বাইরে অপেক্ষা করছিল। দ্রুত গাড়িতে উঠলাম। তারপর আমি গিরিজাবাবুকে বললাম, বন্দুকের ব্যাপারটা আপনি খুব চালাকির সঙ্গে সামলেছেন, না হলে রামগোপাল নির্দোষ বলে প্রমাণ করা সহজ হতো না। যাই হোক, আমাদের অনুমান অনেকটাই সত্যি প্রমাণ হলো, এটাই ভালো। অনেক রহস্যময় ঘটনা আমি দেখেছি, কিন্তু এরকম অদ্ভুত ঘটনা কখনো দেখিনি। বাড়ি পৌঁছবার সময় হয়তো রাত হয়ে যাবে। যাই হোক, আজ আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। রাত তখন 10টা পেরিয়ে গেছে। আমরা গিরিজাবাবুর বাড়িতে পৌঁছলাম। গিরিজাবাবু দরজায় একটা বিশেষ শব্দ করতেই দরজাটা খুলে গেল। উনি আমাকে সঙ্গে করে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। বলাই বাহুল্য, গিরিজাবাবুর বাড়ির ভিতরের অংশে আমার যাওয়ায় কোনো বাধা ছিল না। আমি আর গিরিজাবাবু একসঙ্গে বসে খেতে শুরু করলাম। আমরা খাচ্ছি, এমন সময় গিরিজাবাবুর স্ত্রী মনোরমা দেবী বলে উঠলেন, তোমাদের খাওয়া দাওয়া কাজকর্ম বলে কিছু নেই? সারা দিন রাত শুধু দাবা দাবা করেই কাটাও। একবার খেলায় বসলে দিন রাত্রে জ্ঞান থাকে না। না আরে না না, আমরা অনেক আগেই খেলা ছেড়েছি। আসলে ভবানীপুরে একটা খুন হয়েছে, সেটা নিয়েই একটু কাজ ছিল আর কি। এরপর আর কিছু বলা হলো না। স্ত্রীর অনুরোধে গিরিজাবাবুকে খুন সংক্রান্ত পুরো ঘটনা বিস্তারিত বলতে হলো। খাওয়া দাওয়া আর কথাবার্তার মধ্যে দিয়ে রাত 12:30 বেজে গেল। আমি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে সেই রাতের মতো বিদায় নিলাম। গিরিজাবাবু বললেন, তোমাকে কাল সকালে ডাকবো। রামগোপালকে নিয়ে নানা ভাবনায় আমার ঘুমই আসছিল না। অনেক কষ্টে রাত 4টের সময় ঘুম এলো। সকাল 9টার দিকে গিরিজাবাবুর ডাকে আমার ঘুম ভাঙে। কি হে, এখনো ঘুমোচ্ছ? যাবে কখন? তাড়াতাড়ি এসো। তার কথা শুনে আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা পরে বেরিয়ে পড়লাম। গিরিজাবাবুর দিকে তাকিয়ে দেখলাম তিনি আজ একটু বেশি সাজগোজ করে বেরিয়েছেন। তার মুখে একটা ফুরফুরে ভাব। গতকাল যিনি গিরিজাবাবুকে দেখেছেন, আজ তাকে দেখে চিনতেই পারতেন না। রাস্তায় বেরিয়ে গিরিজাবাবু বললেন, চোখ কান খোলা রেখো আর সাবধানে থেকো। বেশি কথা বলবে না, আর যাই ঘটুক না কেন অবাক হবে না। তার কথায় নীরবে সায় দিয়ে আমরা চীনা বাজারের ভেতর ঢুকে একটা ছাতার দোকানে গেলাম। দোকানদার সম্মানের সঙ্গে আমাদের অভ্যর্থনা করে জিজ্ঞাসা করলো, কি চাই মশাই? আমার একটা রূপোর হাতলওয়ালা রেশমি ছাতা চাই। দোকানদার নানা ধরনের ছাতা দেখাতে লাগলো, কিন্তু গিরিজাবাবুর একটা ছাতাও পছন্দ হলো না। আমার মনে হচ্ছিল ওনার আসলে ছাতা কেনার কোনো ইচ্ছেই ছিল না। না হলে দোকানদার যেসব ছাতা দেখালো তার মধ্যে একটা না একটা তো পছন্দ হতেই পারত। আসলে সেটাই সত্যি। তিনি ছাতা দেখার ছলে মাঝে মাঝে কিছু প্রশ্ন করছিলেন। এভাবেই রামগোপালের দোকান আর তার সঙ্গে সম্পর্কিত অনেক তথ্য জেনে নিলেন। যখন দেখলেন আর নতুন কিছু জানার নেই, তখন বললেন, আচ্ছা, আমি কাল একটা নমুনা দেব, আপনি সেই মতো একটা তৈরি করে দেবেন? হ্যাঁ, সে আপনি যেমন বলবেন সেরকমই হবে। আপনার পছন্দ না হলে আমাদের কিছু দিতে হবে না। আচ্ছা। এই বলে গিরিজাবাবু দোকান থেকে বেরিয়ে এলেন। এরপর আমরা আরও 4-5টা দোকানে গিয়ে আগের মতোই কিছু তথ্য সংগ্রহ করলাম। সবাই এক কথায় বলল, রামগোপাল একজন সৎ, পরিশ্রমী, ভদ্র আর নম্র মানুষ। কিন্তু তার দোকানটা ভালো চলে না, এটাই তার সবচেয়ে বড় সমস্যা।
আর এর কারণ হিসাবে সবাই বলল জায়গাটারই মাটির দোষ। আগে আরো 4 জন দোকানদার এই জায়গায় ব্যবসা শুরু করে ঠিক সেই কারণে লোকসানে পড়ে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছিল। রামগোপাল নাকি তার স্ত্রীর প্রতি খুব অনুরক্ত। খুনি কি না এই প্রশ্নে সবাই বলল ও নির্দোষ, পুলিশ ভুল করে ওকে ধরেছে, তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। রামগোপালের স্ত্রী মৃণালিনী সম্পর্কে যা জানা গেল তা হলো তিনি খুব শৌখিন এবং বিলাসী স্বভাবের। তাদের অবস্থার তুলনায় অনেক বেশি উচ্চমানের জীবনযাপন করেন। স্বামীর প্রতি তার যথেষ্ট ভালোবাসা, আর চরিত্রও খুব ভালো বলে সবাই জানে। তিনি সবসময় নতুন ও দামি পোশাক পরেন। এসব শুনে গিরিজাবাবু রাস্তায় আমায় জিজ্ঞাসা করলেন, তার চরিত্র নিয়ে তো কেউই কিছু বলল না। আমি কোনো উত্তর দিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, যে কথা যোগেন্দ্র সিংহের চাকর বলেছিল তার সঙ্গে এখনকার কথাগুলোর আকাশ পাতাল ফারাক। যাই হোক, আমরা এসে পৌঁছলাম রামগোপালের দোকানের সামনে। একখানা সাইনবোর্ডে লেখা ছিল রামগোপাল সিংহ অ্যান্ড কোং, আসল কেমিক্যাল সোনার দোকান। দোকানটা বাইরে থেকে দেখতে খারাপ লাগছিল না। গিরিজাবাবু কয়েকবার দোকানের সামনে দিয়ে হেঁটে গিয়ে বললেন, চলো এবার ভেতরে ঢোকা যাক। আমরা রাস্তা পার হয়ে রামগোপালের দোকানে ঢুকলাম। দরজার পাশে একটা অদ্ভুত চেহারার লম্বা চুলওয়ালা চাকর বসেছিল। আমাদের ঢুকতে দেখে সে জিজ্ঞাসা করল, আপনাদের কি চাই? রামগোপালের স্ত্রী কি এখানে আছেন? হ্যাঁ, উনি ওই ঘরে আছেন। আমি এখনই গিয়ে বলি, দুজন বাবু আপনার সঙ্গে দেখা করতে চান। কারণ কিন্তু গিরিজাবাবু তাকে কথা শেষ করতে দিলেন না। ভ্রুকুটি করে বেশ রূঢ় গলায় বললেন, আর কিছু বলার দরকার নেই। উনি যখন এখানে আছেন আমরা নিজেরাই গিয়ে দেখা করছি, তুমি বসে থাকো। আমি বেশ কৌতূহল নিয়ে চাকরের দেখানো ঘরের দিকে এগোতে লাগলাম। মনে হচ্ছিল এই সাক্ষাতে নিশ্চয়ই কিছু রহস্য উদ্ঘাটন হবে। কিছুটা এগিয়ে আমরা দোকানের একদম পেছনের দিকে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরটা মাঝারি সাইজের। দামি দামি আসবাবপত্র ছিল, কিন্তু সেগুলো খুব একটা গুছিয়ে রাখা হয়নি। এক কোনায় একটা দেরাজ রাখা, আর তার পাশে একটা আরাম কেদারায় আধশোয়া হয়ে একজন মহিলা কি একটা দলিল দেখছিলেন। ইনি হলেন রামগোপালের স্ত্রী মৃণালিনী। মৃণালিনী অসম্ভব সুন্দরী, যেন উপন্যাসের নায়িকা বা কোনো চিত্রকরের কল্পনার ছবি। আমি ভাবতেই পারছিলাম না এত সুন্দর একজন নারী কিভাবে কাউকে খুন করতে তার স্বামীকে প্ররোচিত করতে পারে। আমরা ঘরে ঢুকতেই মৃণালিনী হরিণীর মতো চমকে উঠে ভয়ে গলা কাঁপিয়ে বললেন, আপনারা কি চান? গিরিজাবাবুর মুখ দেখে মনে হলো তিনিও আমার মতোই ভাবছেন। এই মহিলা কি সত্যিই কাউকে খুন করতে সাহায্য করতে পারে? তিনি গলায় একটু কঠোরতা এনে বললেন, আমরা পুলিশ থেকে আসছি, আমি একজন গোয়েন্দা। এই কথা শুনে মৃণালিনী হতাশ হয়ে পড়লেন। চোখে জল এসে গেল, আর ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। একজন নারীর কান্নাকাটির নানা ভঙ্গি আমাদের অস্বস্তিতে ফেলল। তার সঙ্গে সঙ্গে একটা কালো কুকুর হঠাৎ করেই চিৎকার করতে করতে আমাদের দিকে তেড়ে এলো, যেন আমাদের আক্রমণ করবে। মৃণালিনী কুকুরটার দিকে তাকিয়ে বললেন, যা বাঘা যা, ওরা আমাদের কোনো ক্ষতি করবে না। বাঘা তার কথা শুনে থেমে গেল। গিরিজাবাবু তখনই বললেন, আমরা সত্যিই আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি, বা আপনাকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেও এখানে আসিনি। আমি ভাবছিলাম গিরিজাবাবুর এই কথায় মৃণালিনী নিশ্চিন্ত হবেন, কিন্তু তিনি যেন কথাগুলো শুনতেই পেলেন না, বরং বললেন, আজ সকালে আমি এই সমনটা পেয়েছি। আমাকে আজ দুপুর 12টার মধ্যে কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। আপনার কাছে এমন কি কোনো প্রমাণ আছে যাতে আপনার স্বামী নির্দোষ প্রমাণিত হন? দেখুন, আমাদেরকে শত্রু ভাববেন না। আমরা দোষীর জন্য কঠিন বিচারক আর নির্দোষ পক্ষের বন্ধু। আমার একমাত্র উদ্দেশ্য হলো সত্যটা জানা। তাই আপনাকে অনুরোধ করছি, যা জানেন খোলাখুলি বলবেন। যদি আপনার স্বামী নির্দোষ হন, তবে আমি নিজে সেটা প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা করব। তাই আপনাকে যে যে প্রশ্নগুলো করব, দয়া করে সেগুলোর উত্তর দিন। বেশ, বলুন কি জানতে চান?
গিরিজাবাবু একটা চেয়ার টেনে নিয়ে মৃণালিনীর সামনে বসলেন। আমিও তার পাশে একটা চেয়ার নিয়ে বসলাম। এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। গিরিজাবাবু শুরু করলেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে যোগেনবাবুকে রাত 9টার পর খুন করা হয়। হ্যাঁ, শুনেছি। বেশ, আচ্ছা বলুন তো, রাত 9টা থেকে 12টা পর্যন্ত রামগোপালবাবু কোথায় ছিলেন? প্রশ্ন শুনেই মৃণালিনী কাঁদতে শুরু করলেন। ক্ষমা করবেন, কিন্তু আপনি নিশ্চয়ই এইটা বলতে পারবেন যে পরশু সন্ধ্যার পর আপনার স্বামী বাড়িতে ছিলেন কিনা? না, সেদিন সন্ধ্যের পর তিনি বাড়িতে ছিলেন না। আচ্ছা বলতে পারেন তিনি কোথায় গিয়েছিলেন? অবশ্যই বলতে পারি। আমাদের এক কর্মচারী জোড়াসাঁকোয় থাকে। তাকে একটা আতরদান আর গোলাপদানের ওপর মুক্ত বসাতে দিয়েছিলাম। কাজটা খুব জরুরি ছিল। ওই কর্মী বলেছিল সে পরশু সন্ধে কাজটা দিয়ে যাবে। আমার স্বামী খাওয়ার সময় বললেন, সে তো এখনো এলো না, আমি গিয়ে দেখি কি করছে। এই বলে রাত 9টার সময় তিনি বেরিয়ে যান। তাহলে সেই কর্মচারীকে গিয়ে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে রামগোপালবাবু তার কাছে গিয়েছিলেন কিনা। না, দুর্ভাগ্যজনকভাবে সেটাও জানা যাবে না। কেন? কারণ সে তখন বাড়িতেই ছিল না। আমার স্বামী তো তাকে পাননি। তাহলে সেই বাড়ির চাকর বাকর কি বলতে পারবে না? না, ও বাড়িতে তখন কেউ ছিল না। বুঝলাম। আচ্ছা, আপনার স্বামী কটার সময় বাড়ি ফিরেছিলেন? তা রাত প্রায় 12টার সময়। তার মানে অনেক রাতেই ফিরেছিলেন, তাই তো? হ্যাঁ, তিনি বলেছিলেন গাড়ি না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হয়েছে। তখন ওনার মুখে মদের গন্ধ ছিল। তখন তাকে দেখে আপনার কেমন লাগছিল? একটু রাগী লাগছিল, কিন্তু সেটা তো অস্বাভাবিক কিছু নয়। তার পোশাক পরিচ্ছদ কেমন ছিল? যে পোশাকে তাকে ধরা হয়েছিল সেই পোশাকেই ছিলেন। তাহলে তার চেহারায় বা পোশাকে বিশেষ কিছু চোখে পড়েনি আপনার? না, কিছুই না। আমি মনে মনে ভাবতে লাগলাম, রামগোপালের বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে তার দোষী হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। আমি গিরিজাবাবুর পাশে বসে মাঝে মাঝে মৃণালিনীর মুখের ভাব লক্ষ্য করছিলাম। মৃণালিনী এমন একটা ভাব দেখাচ্ছিলেন যেন শোক আর দুঃখে একেবারে ভেঙে পড়েছেন, কিন্তু ভালো করে খেয়াল করে মনে হলো যেন তার চোখে লুকোনো একটা আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে। মৃণালিনীর এই ভাব দেখে আমার মনে সন্দেহ জাগল। তবে কি তিনি আসল খুনি? এই সন্দেহ আগে বহুবার মনে এসেছিল, আর এবার যেন আরো গভীর হলো। গিরিজাবাবু বারবার নিষেধ করলেও আমি আর চুপ থাকতে পারলাম না। আচ্ছা, যেদিন যোগেনবাবু খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন? গিরিজাবাবু আমাকে ইশারায় চুপ করতে বললেন। আমি চুপ করলাম। তারপর গিরিজাবাবু মৃণালিনীকে জিজ্ঞেস করলেন, এই তো একটু আগে আপনি বললেন যে আপনাদের ব্যবসা নাকি ঠিকমতো চলছিল না, তাই না? আগে হ্যাঁ। এই টানাপোড়েনের বাজারে আপনার স্বামীকে খুব কষ্ট করতে হচ্ছিল। বিশেষ করে আপনার সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য তাকে খুব দৌড়াতে হচ্ছিল, তাই না? কিন্তু কিন্তু আমি শপথ করে বলতে পারি আমার স্বামী নির্দোষ। তাহলে রামগোপালবাবু যে নিজের দোষ স্বীকার করছেন সেটা নিয়ে আপনার মত কি? আপনারা আমার স্বামীকে হঠাৎ একদম একটা খারাপ কাজের জন্য গ্রেপ্তার করলেন। তিনি হয়তো ভয় আর হতাশায় পড়েই দোষ স্বীকার করে ফেলেছেন। তখন নিশ্চয়ই ওনার মাথা ঠিক কাজ করছিল না। ঠিক আছে, সেটা মেনে নিলাম, কিন্তু তারপর তো হাজতে একটা রাত কেটে গেছে। তবুও তো তিনি তার দোষ স্বীকার করা বন্ধ করেননি। হায় ঈশ্বর, তাহলে আমার স্বামী নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। এই কথা বলার সময় মৃণালিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
কিন্তু আমার মনে তখনও ওনার প্রতি সন্দেহ থেকেই গেল। আমি ভাবতে লাগলাম, রামগোপাল যদি খুন করে না থাকে, তাহলে যিনি আসল খুনি মৃণালিনী নিশ্চয়ই তাকে চেনেন। এসব ভাবছি, এমন সময় গিরিজাবাবু হঠাৎ বলে উঠলেন, আমি এবার এই বাড়িটা তল্লাশি করব। নিশ্চিন্তে করুন, আমরা এই কয়েকটা ঘরই ভাড়া নিয়েছি। এই যে এই নিন ঘরের চাবিগুলো। গিরিজাবাবু সঙ্গে সঙ্গে চাবি নিয়ে খোঁজ শুরু করলেন। দোকানের ঘর আর শোবার ঘর ভালো করে দেখলেন। তারপর ওপরের 2টা ঘরও দেখতে চাইলেন। মৃণালিনী কোনো কথা না বলেই আমাদের পথ দেখাতে শুরু করলেন। নিজেই চাবি দিয়ে ঘরের দরজা খুলে দিলেন। ঘরগুলো ছোট এবং খুবই অগোছালো। ছাদের দিকে তাকিয়ে দেখা গেল মাকড়সার জালে ভর্তি। এক কোণে একটা মদের পিপে পড়ে আছে। সেটা দেখে গিরিজাবাবু খুব আগ্রহ নিয়ে খুঁজতে লাগলেন, কিন্তু মদের বোতলের মুখে থাকা সিল করা ছিপি খুঁজে পাওয়া গেল না। এতে গিরিজাবাবু কিছুটা স্বস্তি পেলেন, কারণ এতে রামগোপালের নির্দোষ প্রমাণ হতে পারে। তবে বাইরে থেকে হতাশার ভাব দেখিয়ে বললেন, কোথায় কি, কিছুই তো পাওয়া গেল না। চলুন আমি আবার নিচে যাই। আমি আগে আগে নিচে নেমে গেলাম। কোণের দরজা খুলতেই একটা বিরাট কুকুর বিকট শব্দ করে চিৎকার শুরু করলো। আমরা হকচকিয়ে গেলাম। তবে মৃণালিনীর ইশারায় কুকুরটা চুপ করে গেল। এটাই বুঝি সেই বাঘা? কুকুরটা তো বেশ ভয়ানক। আগে হ্যাঁ, কিন্তু বাঘা খুবই প্রভুভক্ত। চোর ডাকাতের ভয় আমরা এই কুকুরটা রেখেছি। আয় আয় বাঘা আয়। না মশাই, ও কিছুতেই আপনার কাছে আসবে না। আমার আর আমার স্বামীর ডাক ছাড়া ও আর কারো কাছে যায় না। অন্য কেউ হলে এই উত্তরে খুব একটা বিশ্বাস করতো না, কিন্তু আমি এখানেই একটা সূত্র পেলাম। আমরা তো আগেই পাহারাদারের জবানবন্দিতে জেনেছিলাম, যেদিন রাতে যোগেনবাবু খুন হন সেদিন বাঘাও সেখানে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে মৃণালিনীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো, খুনের রাতে আপনার এই প্রভুভক্ত কুকুরটা কোথায় ছিল? হ্যাঁ, ঠিক মনে পড়ছে না, বলতে পারছি না। সম্ভবত সে আপনার স্বামীর সঙ্গে গিয়েছিল, তাই না? আগে হ্যাঁ, সে তো আমার স্বামীর সঙ্গেই গিয়েছিল। আমি আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু গিরিজাবাবু থামিয়ে দিয়ে বললেন, আজ আবার আপনাকে কোর্টে যেতে হবে। বেশ, আমরা তাহলে এবার যাই। আমরা দুজন সেখান থেকে বেরিয়ে এলাম। সেখান থেকে বেরিয়েই আমরা একটা হোটেলে ঢুকলাম। বেশ খিদে পেয়েছিল, তাই কিছু খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা দুজনে পরামর্শ করতে লাগলাম। এটা নিশ্চিত যে মৃণালিনী ওই রাতে বাড়ির বাইরে বের হননি, সুতরাং সরাসরি খুনের ঘটনায় তার জড়িত থাকা সম্ভব নয়। কিন্তু একেবারেই যে তিনি কোনোভাবে যুক্ত নন, সেটা বিশ্বাস করা কঠিন। আমার দৃঢ় বিশ্বাস মৃণালিনী খুনের ঘটনাটা পুরো জানতেন এবং খুনিকে চিনতেন। তাহলে খুনি কে? খুনি নিশ্চয়ই এমন কেউ যাকে বাঘা তার মালিক বা মালিকের স্ত্রীর মতোই দেখে এবং তাদের মতোই কথা শোনে। কারণ বাঘা যে খুনের রাতে ঘটনাস্থলে ছিল সেটা নিশ্চিতভাবে প্রমাণ হয়েছে। আমার মনে হচ্ছে বাঘা আর একজনের কথাও শোনে। তাহলে সেই লোক নিশ্চয়ই মাঝে মধ্যেই, না, প্রায়ই রামগোপালের দোকানে আসতো। সেই লোক কে? নিশ্চিতভাবেই সে রামগোপাল এবং বিশেষ করে মৃণালিনীর খুব ঘনিষ্ঠ কেউ ছিল। তবে খুনের পুরো ঘটনাটা যেভাবে ঘটেছে তাতে সব দোষ রামগোপালের ওপরেই পড়ে। তাই ধরে নেওয়া যায় খুনি নিশ্চয়ই রামগোপালের কোনো বড় শত্রু এবং মৃণালিনীর কোনো অন্তরঙ্গ বন্ধু। মৃণালিনী নিশ্চয়ই তার নাম জানেন, কিন্তু বলছেন না। সব দিক বিবেচনা করে আমি সিদ্ধান্তে পৌঁছলাম মৃণালিনীর একজন প্রণয় প্রার্থী আছে, আর সেই ব্যক্তিই আসল খুনি। রামগোপাল যদিও নিজেকে দোষী বলে স্বীকার করেছে, কিন্তু সে আসলে নির্দোষ। মৃণালিনীর ইন্ধনে এই খুন হয়েছে। পরিকল্পনাটা ছিল এরকম,
খুনের দায়ে রামগোপালের ঘাড়ে চাপিয়ে তাকে সরিয়ে দিয়ে এরপর মৃণালিনী আর সেই খুনি একসঙ্গে এই বিশাল সম্পত্তি ভোগ করবে। যদি এই ধারণাই ঠিক হয়, তাহলে আমাদের এখন সবচেয়ে জরুরি কাজ হলো সেই প্রেমিকের খোঁজ বের করা। আমার কথাগুলো শুনে গিরিজাবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি কিভাবে রহস্যর জটটা খুলি। আর সম্ভবত ঘণ্টাখানেক পরেই মৃণালিনী কোর্টে যাবে, আর ওই ছোট চাকরটা দোকানে একা থাকবে, আর আমি তার মাধ্যমেই সত্য ঘটনা বের করব। আমরা কিছুক্ষণ দোকানের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলাম। উদ্দেশ্য, কখন মৃণালিনী বের হন সেটা দেখব। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে এলেন। আমরাও সুযোগ বুঝে দোকানে ঢুকে পড়লাম। আমাদের হঠাৎ দোকানে ঢুকতে দেখে ছোট চাকরটা ভয়ে কুঁচকে গেল। কিছু বলার আগেই গিরিজাবাবু একটু রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলেন, মৃণালিনী এখানে আছেন? না, তিনি এইমাত্র বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? না, এটা হতে পারে না, নিশ্চয়ই মিথ্যে বলছিস। তিনি এখনো ভিতরেই আছেন। জি না, আপনারা চাইলে নিজেই দেখে নিতে পারেন। এই কথা শুনে গিরিজাবাবু মাথায় হাত দিয়ে চুপচাপ বসে পড়লেন। এমন একটা ভঙ্গি করলেন যেন খুব হতাশ। বালক ভৃত্যটা তার এই ভাব দেখে একটু অবাক হয়ে গেল। তখন গিরিজাবাবু একটু নরম গলায় বললেন, আচ্ছা, তুমি একটা সাহায্য আমাকে করতে পারো? আজ মৃণালিনী একটা লোকের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন, কিন্তু আমি ওর ঠিকানাটা ঠিক ঠিক মনে করতে পারছি না। তুমি নিশ্চয়ই বলতে পারবে সেই লোকটা কি? কোন লোক বলুন তো? হ্যাঁ, তুমি নিশ্চয়ই চেনো। আরে ওই যে নামটাই ভুলে গেছি। যাকে, আরে যে লোকটার সঙ্গে বাঘা প্রায় ঘোরাঘুরি করতো। ও, আপনি কি সাতকড়ি বাবুর কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই, ওই সাতকড়ি বাবুই তো। আচ্ছা বলো তো, উনি কি কাজ করতেন? তিনি আমার মালিকের দোকানের বড় কারিগর। সাধারণত বড় বড় কাজগুলো তিনিই করেন। আচ্ছা, তার বাড়ির ঠিকানাটা তুমি বলতে পারবে তো? হ্যাঁ, তার বাড়ির ঠিকানা বলরাম দে স্ট্রিট, জোড়াসাঁকো। ছেলেটা গিরিজাবাবুকে এই তথ্যগুলো দিয়ে খুব খুশি হলো। সে বুঝতেই পারল না আমরা কিভাবে এত সহজে কৌশলে সব বের করে নিলাম। যাই হোক, আমরা তাকে ধন্যবাদ দিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম। রাস্তায় বেরিয়েই আমি গিরিজাবাবুকে উত্তেজিত গলায় বললাম, চলুন এখনই ওকে ধরে ফেলি, নিশ্চয় এই লোকটাই খুনি। না না, শুধু গিয়ে ধরা যাবে না, গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে তাকে আমরা ধরতে পারবো না। চলো তাড়াতাড়ি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে পরোয়ানাটা নিয়ে আসি। এই কথা বলে আমরা দ্রুত পা ফেললাম পুলিশ কোর্টের দিকে। গিয়ে দেখি ম্যাজিস্ট্রেট সাহেব টিফিনে আছেন। গিরিজাবাবু একজন আর্দালিকে বললেন, সাহেব কখন টিফিনে গেছেন? প্রায় আধ ঘন্টা হবে। আচ্ছা, এই কার্ডটা তাকে গিয়ে দাও। আর্দালি গিরিজাবাবুকে চিনত। সে সাথে সাথেই কার্ডটা নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, সাহেব আপনাকে ডাকছেন। আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে উপস্থিত হলাম। গিয়ে গিরিজাবাবু পুরো ঘটনা একে একে খুলে বললেন এবং গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলেন। ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করলেন। পরোয়ানা হাতে নিয়েই গিরিজাবাবু দেরি না করে বাইরে বেরিয়ে এলেন। একটা গাড়ি ভাড়া করলেন এবং সোজা চলে গেলেন জোড়াসাঁকোর মোড়ে। আমি গাড়ি থেকে নামলাম তার সঙ্গে। সেখান থেকে আমরা সাতকড়ির বাড়িতে পৌঁছে গেলাম। ওটা ছিল একটা মেস বাড়ি। দরজার সামনে একজন লোক বসেছিল। গিরিজাবাবু তাকে জিজ্ঞাসা করলেন, সাতকড়ি বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, উনি ওপরে আছেন, সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকের ঘরটা, বোধহয় এখন কাজ করছেন। গিরিজাবাবু আর আমি ঘরের ভেতরে ঢুকলাম। কয়েক কদম যাওয়ার পরেই গিরিজাবাবু থেমে দাঁড়ালেন। তারপর আবার বেরিয়ে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞাসা করলেন, এক বোতল ভালো মদ আনতে পারো? আচ্ছা থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। বলছি, সাতকড়ি বাবু কোথা থেকে মদ আনে? জোড়াসাঁকোর মোড়ে যে মদের দোকানটা আছে সেখান থেকেই আনি। আমরা সোজা সেই দোকানে গেলাম। গিরিজাবাবু দোকানদারকে বললেন, এক বোতল ভালো মদ দাও তো। নীল শিলমোহর দেওয়া ছিপি যেটাই থাকে
ওইটা দাও। দোকানদার সঙ্গে সঙ্গে 1 বোতল মদ এনে দিল। গিরিজাবাবু পকেট থেকে ছিপিটা বের করে বোতলের ছিপির সঙ্গে মিলিয়ে দেখলেন, একদম ঠিক মিলছে। দোকানদারের সঙ্গে একটু দরদাম করে গিরিজাবাবু বেরিয়ে এলেন। আমিও তার পেছনে পেছনে হাঁটলাম। আমরা তাড়াতাড়ি করে সাতকড়ির বাড়িতে ফিরে এলাম। 1 মুহূর্ত না দেরি করে সরাসরি সাতকড়ির ঘরের দরজায় গিয়ে হাজির হলাম। দেখলাম ভেতর থেকে দরজা বন্ধ। আমরা দরজায় টোকা দিতেই এক সুদর্শন যুবক দরজা খুলে দিল। আমরা ঘরে ঢুকলাম। ঘরটা বেশ গোছানো। একদিকে একটা বড় টেবিল, তার উপর নানা ধরনের যন্ত্রপাতি রাখা। সেই যুবক তখন কাজে ব্যস্ত ছিল। আমাদের দেখে সাতকড়ি বলল, আপনারা কি চান মশাই? আমরা আপনাকে আইনগত গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আরে এটা পাগল নাকি? আমি কি করেছি আমাকে যে গ্রেপ্তার করবেন? আর বাজে বকো না, আমরা সব জেনে গেছি। যখন তুমি যোগেনবাবুকে খুন করে পালাও তখন সেই বৃদ্ধ দারোয়ান তোমাকে চিনে ফেলেছিল, আর এই ছিপিটাতেই তুমি ছুরিটা গেঁথে নিয়ে গিয়েছিলে। এই কথা শুনে সাতকড়ির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি একেবারে নির্দোষ। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সব বলো না হয়। আর বলবেই বাকি, মৃণালিনী তো সব স্বীকার করেই নিয়েছে। অসম্ভব! আরে উনি তো এসব কিছু জানেন না। তাহলে সব কাজ তুমি একাই করেছো? এই জগদীশ, দেখো তো টেবিলের ড্রয়ারগুলো, ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। গিরিজাবাবুর কথা মতো আমি এগিয়ে গিয়ে ড্রয়ারগুলো খুঁজতে লাগলাম। সাতকড়ি আমার দিকে রাগ ভরে তাকিয়ে থাকলেও আমি পাত্তা দিলাম না। খুব সাবধানে সব ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। তৃতীয় ড্রয়ারে মৃণালিনীর লেখা বেশ কয়েকটা প্রেমপত্র আর একটা ছবি পেলাম। তাতেই পুরো ব্যাপার পরিষ্কার হয়ে গেল। বোঝা গেল মৃণালিনী গোপনে সাতকড়ির প্রতি অনৈতিকভাবে আকৃষ্ট ছিলেন। অবস্থা বুঝে সাতকড়ি সব অপরাধ স্বীকার করল এবং বিস্তারিতভাবে বলল কিভাবে সে খুনটা করেছিল। যোগেনবাবুকে খুন করার জন্যই আমি রামগোপালের মাধ্যমে ওনার সঙ্গে আলাপ করি, যাতে পরে খুনটা করে দোষটা রামগোপালের ঘাড়ে চাপাতে পারি। তাই বাঘা কুকুরটাকেও সঙ্গে নিয়েছিলাম, কারণ সবাই জানে বাঘা শুধু রামগোপাল আর মৃণালিনীর সঙ্গেই যায়। মৃণালিনীর প্রতি আমার অবহিত টানই আমাকে খুন করতে প্ররোচিত করেছিল। আরো একটা উদ্দেশ্য ছিল বটে, যদি যোগেনবাবু মরে যান আর রামগোপাল দোষী সাব্যস্ত হন, তাহলে তার ফাঁসি হবে। তার বিশাল সম্পত্তির অধিকারী শুধু হবে মৃণালিনী, আর আমি মৃণালিনীর সঙ্গে সেই সম্পত্তি ভাগ করব। তুমি খুনটা কিভাবে করেছিলে? আমি যখন যোগেনবাবুর বাড়ি যাই তখন রামগোপালের মতন পোশাক পরেই গিয়েছিলাম। সঙ্গে ছিল বাঘা। দারোয়ান আমাকে রামগোপালই ভেবেছিল। ঘরে ঢোকার সময় যোগেনবাবু মেঝেতে দাঁড়িয়ে কিছু করছিলেন। আমি এক ঝটকায় গিয়ে ওনার ঘাড়ের ছুরিটা বসিয়ে দিই। সঙ্গে সঙ্গে উনি মাটিতে লুটিয়ে পড়েন, একেবারেই মৃত্যু। আমি আরো কয়েকটা খুব মারি, পরে ওনার আঙ্গুল দিয়ে রাম গো লিখে বেরিয়ে যাই। আমি ভাবতেই পারিনি যে সত্য কোনোদিন প্রকাশ পাবে। ভাবছিলাম পুলিশ রামগোপাল এই দোষী ভাববে। হায়, বুঝিনি অন্যায় করে কখনো জয় হয় না। নির্দোষকে ভগবান শাস্তি দেন না। তবে খুন করার সময় তোমার মাথা ঠিক ছিল না। এত তাড়াহুড়ো করেছিলে যে যোগেনবাবুর বাম হাত দিয়েই লেখা রেখে এসেছিলে। না মশাই, আমার মাথা একেবারেই ঠিক ছিল। আপনারা জানেন না বুঝি যে যোগেনবাবু সব কাজ বা হাতেই করতেন। আশ্চর্যের বিষয়, গিরিজাবাবু হন বা পুলিশ অফিসার, এটা কারো মাথায়ই আসেনি। আমরা আর দেরি না করে সাতকড়িকে নিয়ে থানায় গেলাম। পরদিন মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে ওঠে। 2-3 দিনের শুনানির পর তিনি মামলা দায়রা আদালতে পাঠিয়ে দেন। হাইকোর্টে বিচার শেষে সাতকড়ির ফাঁসির আদেশ হয়।
মৃণালিনী খুনে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত হলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তিনি বেকসুর খালাস পান। রামগোপালও নির্দোষ প্রমাণিত হন এবং জজ সাহেবের সুচিন্তিত রায়ে মুক্তি পান। তার মুক্তিতে সবাই খুশি হয়, আমরাও শান্তি পাই। শুনলেন শোনিত লেখা, কাহিনী অমূল্যচরণ সেন। বেতার নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টালের পক্ষে পার্থ অরণ্যদেব। গল্পের সূত্রধার আমি অম্বালিকা রায়। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন আলাপন, দিতিপ্রিয়া, রঞ্জিত, তীর্থঙ্কর, শুভ্রা, দেবজিৎ, অঙ্কুর, দীপ্তদীপ, শুভ, তমজিৎ, নীলাশিস ও সৌরভ। শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ। সম্পাদনা, মিউজিক এবং আবহ সুজয় কুমার ভূঁইয়া। পোস্টার RD ক্রিয়েশন। কন্টেন্ট হেড নীলাশিস বসু। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সৌরভ। কেমন লাগছে আপনাদের? আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আসছি আবারও পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে।